বন্ধুরা, প্রায় গত ৩ মাস ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধটি এখন বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে এখান থেকে কোনো দেশই আর পিছু হটতে পারবে না। যদিও ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ এই যুদ্ধ থেকে পিছু হটতে চেয়েছে, তারপরে কিন্তু হিজবুল্লাহ পিছু হটেনি। ফলে এক প্রকার জোরপূর্বক যুদ্ধ চলছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ও লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সঙ্গে। যদিও গত ৩ দিন আগে ইসরায়েলের প্রায় ৫০,০০০ সৈন্য লেবানন সীমান্ত থেকে পালিয়ে এসেছে। তারা আর যুদ্ধ করতে চাচ্ছে না। আর গত ৩ মাসে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ যুদ্ধ করে একটি গ্রামও দখল করতে পারেনি হিজবুল্লাহর। এর ফলে হিজবুল্লাহর কাছে বিশাল পরাজয় হয়েছে বলে মনে করে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এখন বর্তমানে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছে। তিনি কোনোভাবে আর মাটির নিচ থেকে বের হচ্ছে না। তিনি যুদ্ধের পরিস্থিতি এবং সৈন্যদের বিভিন্ন দিক নির্দেশনা বাংকারে বসে দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সম্পর্কে জিপিও নামক একটি সংস্থা একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি গোপন বাংকারে অবস্থান করছে এই প্রধানমন্ত্রী। তিনি সেখানে বসে যুদ্ধের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক পায়খানা সব কিছুই কিন্তু সেই বাংকারের মধ্যেই করছে। বাংকারের বাইরে খুব কমই বের হচ্ছেন এই প্রধানমন্ত্রী, কারণ তার উপরে চরম নিষেধাজ্ঞা রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যারা সুরক্ষা দেয়, তার যে সিকিউরিটি ফোর্স রয়েছে, তারা বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বাইরে কোথাও যেতে দিচ্ছে না, কারণ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ যে কোনো দিক থেকে হিজবুল্লাহর মিসাইল অথবা ড্রোন এসে আশ্রয় পড়তে পারে তার মাথার উপরে, এবং যে কোনো সময় মৃত্যুর মুখে পতিত হতে পারেন ইসরায়েলের এই যুদ্ধবাজ নেতা। তাই তিনি মৃত্যু ভয়ে ভুগছেন। বর্তমানে ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নিজ দেশেই বিশাল চাপের মুখে রয়েছে। তাদের দলেরই বেশ কিছু সদস্য এই যুদ্ধ আর চাচ্ছে না। তারা চাচ্ছে যুদ্ধটি যেন এখনই বন্ধ হয়, এবং নেতানিয়াহু নিজেও চাচ্ছেন এই যুদ্ধটি বন্ধ করতে, কিন্তু পারছেন না, কারণ এই যুদ্ধ আর শেষ হবার নয়। আপনি হয়তো জানেন যে এ পর্যন্ত গাজার প্রায় ৫৫,০০০ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি এই নেতা, এবং লেবাননের প্রায় ১৩,০০০ নিরীহ মানুষজনকে হত্যা করেছে এই যুদ্ধবাজ নেতা। তাই ইনাকে এত সহজে ছেড়ে দেবে না হিজবুল্লাহ, হামাস ও হুতিদের মতো শক্তিশালী সংগঠনগুলো। যে কোনো সময় যে কোনো দিক থেকে ইনার উপরে হামলা হতে পারে। বর্তমানে হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধ আলোচনার টেবিলে বসে সমাধান করার মতো অবস্থায় নেই, কারণ হিজবুল্লাহর যে প্রধান ছিল হাসান নাসরুল্লাহ, তাকেও কিন্তু হত্যা করেছে এই ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। এবং ইসরায়েলের যে শেষ ভরসাটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানেও তাদের সমর্থনে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পতন ঘটে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাই ট্রাম্প কিন্তু আর আগের মতো ইসরায়েলকে সমর্থন করবে না, এবং ইসরায়েলকে আর বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্রও দিবে না। ফলে ইসরায়েল কিন্তু এবার ব্যাপক চাপের মধ্যে পড়ে গেছে। কাতার ভিত্তিক বিখ্যাত গণমাধ্যম আল জাজিরা তাদের একটি রিপোর্টে দেখিয়েছে যে বর্তমানে ইসরায়েলের ৫৫% মানুষই তাদের দেশের প্রেসিডেন্ট হিসাবে নেতানিয়াহুকে চান না। তারা নতুন প্রধানমন্ত্রী চান এবং নেতানিয়াহুর পতন দেখতে চান। এখন নিজ দেশে ইসরায়েলের এই প্রেসিডেন্ট সংখ্যালঘু হয়ে গেছে। এখন তিনি যে কোনো মূল্যেই যুদ্ধের বিরতি চান। তিনি ইতোমধ্যেই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসেছেন, এবং ভ্লাদিমির পুতিনকে রিকোয়েস্ট করে ইসরায়েল জানিয়েছে যে তারা এই যুদ্ধের বিরতি চায়, যেন রাশিয়া এর সমাধান করে দেয়। কিন্তু রাশিয়াও এর সমাধান করতে রাজি নন। বরঞ্চ রাশিয়া উল্টো আরও ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছে, এবং সিরিয়া সহ হিজবুল্লাহকেও সমর্থন করে কিন্তু রাশিয়া। আর রাশিয়া কিন্তু সবসময় মুসলিমদের পাশে ছিল এবং ভবিষ্যতেও মুসলিমদের পাশেই থাকবে। তাই এখানে রাশিয়াকে কোনোভাবে কাছে পাবে না কিন্তু ইসরায়েল। সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে এটাই দেখা যাচ্ছে যে হিজবুল্লাহর হাতে বড় একটি পরাজয় ঘটেছে ইসরায়েলের। ইসরায়েল যে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখত এবং পুরো মধ্যপ্রাচ্য দখল করে বিশাল একটি রাষ্ট্র গঠন করবে, সেই স্বপ্ন তো পূরণ হলোই না, বরঞ্চ ইসরায়েল আরও যুদ্ধে হেরে যাচ্ছে। সামান্য হিজবুল্লাহর মতো বাহিনীর সাথেই ইসরায়েল টিকছে না। সেখানে সৌদি আরব, ইরান, ইরাক এবং মিশর, এরা তো অনেক শক্তিশালী দেশ। এসব দেশের সাথে ইসরায়েল কখনোই যুদ্ধে টিকতে পারবে না। তাই ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন রয়েছে, তার স্বপ্নই থেকে যাবে, এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বাংকারেই বসে থাকবেন। তার আর দুনিয়ার আলো দেখা হবে না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো স্থানে নেতানিয়াহুর উপরে হামলা চালাতে পারে হিজবুল্লাহ, হামাস অথবা ইরানের সশস্ত্র সংগঠন আইআরজিসি। আইআরজিসি ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে যে কোনো সময় ইসরায়েলে তারা ট্রু প্রমিস 3 নামক মিসাইল হামলা চালাতে পারে। তবে এখানে ইরান বেশ কিছু সময় নিচ্ছে, আর এখানে সময় নেওয়ার কারণও রয়েছে। 1 অক্টোবরে যখন ইরান ইসরায়েলের ভূখণ্ডে হাইপারসনিক মিসাইল দ্বারা হামলা চালিয়েছিল, তার কিন্তু 26 দিন পরে 26শে অক্টোবর কিন্তু ইসরায়েল বিমান হামলা চালিয়েছিল ইরানের ভূখণ্ডে।
আর এখানে অনেক কিছু ভাবার বিষয় আছে, তাই এখনই বললাম এখনই হামলা করে দিলাম হয়তো এমন কিছু ঘটবে না। ইরান এখানে একটু দীর্ঘ সময় নিচ্ছে, কারণ ইরান বর্তমানে খুবই ভালো মতো ইসরায়েলের প্রত্যেকটি পদক্ষেপ লক্ষ্য করছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যেকটি বিষয়ের উপরে সূক্ষ্মভাবে নজর রাখছে ইরান। নেতানিয়াহু যখনই বাংকার থেকে বের হবে এবং ইরানের কাছে সে খবরটি পৌঁছাবে, সাথে সাথে কিন্তু হাইপারসনিক মিসাইল দ্বারা ইসরায়েলে হামলা করা হবে। এখন ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন এবং ইরানের একমাত্র টার্গেট হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যা করা। তারা সেটা যে কোনো মূল্যে করবে। আর এই কারণে বাংকার থেকে 1 সেকেন্ডের জন্য বের হচ্ছে না এই নেতা। এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে নেতানিয়াহু যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারে, তার জন্য স্পেশালভাবে বিমান রেডি করে রাখা হয়েছে। যে কোনো সময় হয়তো দেশ ছেড়ে পালাতে পারে এই নেতা। ইসরায়েলের যখন পরাজয় ঘটার মতো অবস্থা তৈরি হয়েছে, তখনও কিন্তু ইসরায়েল পুরোপুরি থেমে যায়নি। গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী IDF, কারণ তারা শুধুমাত্র ফিলিস্তিনের লোকজনের সাথেই পারে। তারা তো আর লেবাননের সাথে পারে না যে তাদের সাথে যুদ্ধ করে জিতবে। তারা শুধু সাধারণ মানুষজনকেই মারতে পারে। গতকাল ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর অঞ্চলে 2টি বাড়িতে ইসরায়েলের পৃথক হামলায় 13 শিশুসহ 30 জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এই তথ্যটি জানিয়েছে। এদিন ভোরে উত্তর গাজার জাবালিয়ায় একটি বাড়িতে প্রথম হামলায় 13 শিশুসহ অন্তত 25 জন নিহত ও 30 জনের বেশি আহত হয়েছে। 6 অক্টোবর 2023 থেকে ইসরায়েলি সামরিক বাহিনী হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়া বন্ধ করার অজুহাতে জাবালিয়া সহ গাজার উত্তর অঞ্চলে বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা শহরের সাবরা এলাকার ইসরায়েলের আরেক হামলায় 5 জন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও জানায়, অনেক বেসামরিক নাগরিক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। হামাস পরিচালিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে ইসরায়েলের প্রতিশোধমূলক নির্বিচার হামলায় গাজার বহু নারী ও শিশুসহ প্রায় 53,552 জনের প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আর স্বয়ং জাতিসংঘও এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে, অর্থাৎ ইসরায়েল শুধুমাত্র বেসামরিক লোকজনকে হত্যা করতে পারে। এ পর্যন্ত হামাস সদস্যদের খুব কমই হত্যা করতে পেরেছে ইসরায়েলের সেনাবাহিনী IDF। বর্তমানে কিন্তু হামাস এখনও বসে নেই। হামাস এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর বিরুদ্ধে। তবে গাজা যুদ্ধবিরতির মধ্যস্থকারী হিসাবে পিছু হটেছে কাতার। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থকারী হিসাবে আপাতত নিজেদের সরিয়ে নিল কাতার। কাতারের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারের বিখ্যাত গণমাধ্যম আল জাজিরা। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাস ও ইসরায়েল আলোচনার টেবিলে ফিরে আসার আন্তরিক ইচ্ছা দেখালে তারা আবার কাজ শুরু করবে। কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের উপস্থিতি ওয়াশিংটনের কাছে আর গ্রহণযোগ্য নয়। মার্কিন সিনিয়র কর্মকর্তাদের এমন মন্তব্যের পরে কাতারের পক্ষ থেকে এমন বার্তা এলো। কাতার তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, আমরা মধ্যস্থকারী হিসাবে আলোচনা স্থগিত করেছি এবং দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর আর তাদের উদ্দেশ্য সাধন করছে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি চুক্তিতে পৌঁছানোর শেষ প্রচেষ্টার আগে কাতার দুই পক্ষকে 10 দিন আগে অবহিত করেছে যে চুক্তি শেষ পর্যন্ত সফল না হলে আমরা মধ্যস্থকারী হিসাবে সরে আসব। বিবৃতিতে আরও বলা হয়েছে, কাতার মধ্যস্থকারী হিসাবে আবার আলোচনা শুরু করবে যখন দলগুলো নৃশংস যুদ্ধের অবসান ঘটাতে তাদের সদিচ্ছা ও গুরুত্ব দেখাবে, তখনই কিন্তু কাতার মধ্যস্থকারী হিসাবে কাজ করবে। অর্থাৎ বর্তমানে হামাস ও ইসরায়েলের যুদ্ধ এখানেই শেষ হচ্ছে না, সেই সাথে হিজবুল্লার সাথেও ইসরায়েলের যুদ্ধ চলমান। তাই বলা যায় যে মধ্যপ্রাচ্য এত সহজে শান্ত হচ্ছে না। এই যুদ্ধ হয়তো আরও আগামী কয়েক বছর চলতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে। তো বন্ধুরা, মধ্যপ্রাচ্যের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।